শিক্ষিত সমাজ নেমেছে। কেন নেমেছে সে কারণ আপনারা অনেকেই জানেন যে সুপ্রিম কোর্টে অর্ডারে হয়েছে। এর বেশি কিছু আমরা জানতে চাইনি, জানার ইচ্ছাও পোষণ করিনি যারা সাধারণ মানুষ। সরকার বলেছে চাকরি আমরা দেবো, সুপ্রিম কোর্ট বলেছে চাকরি আমরা খেয়ে নেব। তো দোষটা কি আছে? দোষটা এটাই আছে, আমাদের এই সমাজে ভারতবর্ষের যে সংবিধান রচিতা এবং এই আদিবাসী সম্প্রদায়ের যে জেলা, সেখানে আপনারা জানেন এমনও মানুষ চাকরি পেয়েছে তার নিজের যোগ্যতায়, তার পূর্ব প্রজন্ম প্রায় 10টা প্রজন্মে বলতে পারেন তাদের কেউ চাকরি পায়নি, এটাই সে প্রথম চাকরি পেয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে আমি যদি কয়েকটি কথা বলি, সেই চাকরি তার অত্যন্ত শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করার পর বেঁচে থাকার প্রতীক হিসাবে সে মানুষের কাছে দেখাতে চেয়েছে যে আমি শিক্ষিত হলে সমাজ গড়ার কাজে লাগতে পারি। আমরাও যেমন বলি যে আমরা সততার প্রতীক, শিক্ষকরাও বলে যে আমরা সমাজ গড়ার কারিগর। কিন্তু দুর্ভাগ্য যে এই পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে, সেই শিক্ষিত সমাজ যাদের প্রজন্ম বিভিন্ন সময়ে শিক্ষার আলোয় আসতে পারেনি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আলোয় আলোকিত হয়ে তারা নিজেরা যোগ্যতা দিয়ে এসএসসির মাধ্যমে চাকরি পাওয়ার পর আবার সেই চাকরি চলে যাচ্ছে। সেই সমাজ সম্প্রদায়ের মানুষ যাদের সম্পত্তি আজও দেশের আইনে বিক্রি হয় না, শিডিউল ট্রাইবে এক্সচেঞ্জ হয়, এই এত বড় দুর্নীতিতে তাদের অর্থ নেই, এই দুর্নীতি করার মতো তাদের সম্পদ নেই। অথচ ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা তাদের প্রতি মানবিকতা দেখাতে পারেনি। যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের চাকরি কিভাবে তারা অর্জন করেছে, তাদের সংবিধানে যে প্রোটেকশন দিয়েছে সেই প্রোটেকশনের কথা বিচার ব্যবস্থা ভাবতে পারেনি, রাজ্য সরকার ভাবতে পারেনি যে এই সম্প্রদায়ের মানুষের কাছ থেকে চাকরি কেড়ে নিলে শুধু তা একটি ব্যক্তির চাকরি হারা হয় নয়, একটি পরিবার নষ্ট হয় তা নয়, সেই সমাজের কাছে একটা বার্তা দেওয়া যায় শিক্ষিত হয়ে কোনো লাভ নেই, জঙ্গলে থাকো, আমলাশলে থাকো, পিঁপড়ে খাও। এই সম্প্রদায় যখন এই সরকার এসেছিল তখন এই পিপীলিকা খুঁজেছিল আমলাশলে কি পাওয়া যায়, জঙ্গল মহলে কি পাওয়া যায়। অনেক উন্নয়ন হয়েছে কিন্তু শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। শিক্ষার বস্তা বস্তা কাগজ খুঁজে দেখা যাচ্ছে সবটাই দুর্নীতি। স্বচ্ছতার যে অধিকার সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, স্বচ্ছতা চাই, স্বচ্ছতা চাই, রাজ্য সরকার এতটাই ব্যর্থ, তার নিয়োগকারী সংস্থা এসএসসি এতটাই ব্যর্থ যে স্বচ্ছতা দিতে পারছে না। এই স্বচ্ছতার প্যানেল যদি দিয়ে দিত সুপ্রিম কোর্টে, তাহলে পথচারীরা যারা বিভিন্ন বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন, ধৈর্যচ্যুত হচ্ছেন, আমাদের প্রতি গালিগালাজ করছেন, তারা একটু সহানুভূতি হতেন। আপনারা ভেবে নিন এই সম্প্রদায়ের যারা চাকরি হারা হয়েছে 26,000 পরিবার, শুধু চাকরি হারা হয়ে চাকরি তাদের জীবনের লড়াইয়ের জায়গা থেকে হয়তো কোনোদিন জিততেও পারে, আবার নাও জিততে পারে। কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থায় শেষ কথা বলে। বিচার ব্যবস্থাও যে আমরা সঠিক রায় পেয়েছি এটা মনে করি না, কারণ এই বিচার ব্যবস্থা অত্যন্ত তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে। যারা নিয়োগকারী সংস্থা তারা তো দুর্নীতি করেছে, যারা নিয়োগের সংস্থার পরে তদন্তকারী সংস্থা সিবিআই তারা সঠিকভাবে রায় দিতে পারেনি, সঠিক তদন্ত করে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেনি। আর সুপ্রিম কোর্টও এটাকে আরো সূক্ষ্ম সূক্ষ্ম লেভেলে এসে তদন্ত করার মতো মানসিকতা দেখায়নি। যারা নিয়োগ করেছে সেই দুর্নীতির সংস্থা তারও কোনো শাস্তির প্রবিধান দেয়নি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী দিনে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষা নিতে যাবে, যারা চাকরি হারা হয়েছে তারা নিশ্চয়ই চাকরি হারার জন্য লড়াই করবে। আগামী দিনে যে সমস্ত বেকার সম্প্রদায়ের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেবে, বা আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে, কাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজেদের ছেলে মেয়েকে পড়াতে পারছেন না। কারণটা হচ্ছে যে অনিশ্চয়তা শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য রাজ্যে শিক্ষা ব্যবস্থা যতটা উন্নতি ঘটেছে, পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর ঠিক অবনমন ঘটেছে। আমরা আজকে রাস্তায় নেমেছি শুধু নিজেদের চাকরি বাঁচাবার জন্য নয়, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, শিক্ষকের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, আপনার ছেলে মেয়েকে সুশিক্ষকের হাতে যাতে তার পঠন পাঠন হয়ে সে ভবিষ্যতে সুনাগরিক হতে পারে। আজকে নাগরিকত্বের প্রশ্নে লড়াই হয়েছে, শিক্ষকতা শিক্ষা বাঁচানোর প্রশ্নে লড়াই হয়েছে। এই লড়াইকে বেঁচে থাকার জন্য আমরা নিশ্চয়ই আন্দোলন করছি। আগামী দিনে আহ্বান করব সমস্ত সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে শুভ বুদ্ধি সম্পন্ন বিবেকবান সম্পন্ন মানুষ আপনারা এই অন্যায়টা প্রতিবাদ করবেন।
নিশ্চয়ই যখন যুগে যুগে অন্যায় হয়, সেই অন্যায় প্রতিবাদ করার জন্য একটা শুভ চিন্তাশীল মানুষের আগমন ঘটে, একটা দলের আগমন ঘটে। তাই আজকে রাজ্য সরকারে আমরা অন্য কোনো বিষয়ের উপরে সমালোচনা বা নিন্দা বা অন্য কিছু জায়গায় আমরা যাচ্ছি না। শুধু একটা বিষয় আঙ্গুল দিয়ে দেখাতে চাইছি, রাজ্য সরকার ক্ষমতার যেটা পেয়েছে, গণতান্ত্রিক অধিকারে তিনি ক্ষমতায় বসেছেন, নিশ্চয়ই গণতান্ত্রিক অধিকারে আবার ক্ষমতা পুনর্বহাল হতে পারে, কিন্তু যেটা অন্যায়, দিনের আলোর মতো যেটা অন্যায়, সেটা অন্যায় বলার মতো সাহস আমাদের রয়েছে। কারণ আমরা শিক্ষকরা যদি অন্যায় করা প্রতিবাদ তার সত্তা হারিয়ে ফেলে, তাহলে আগামী প্রজন্ম ক্ষমা করবে না এবং ইতিহাসও ক্ষমা করবে না। সবচেয়ে বড়, এত বড় যে খোলা চোখে অন্যায় হচ্ছে, এই অন্যায়কে আমরা প্রতিবাদ করার জন্যই রাস্তায় নেমেছি, বিভিন্ন জেলায় জেলায় গেছি, বিভিন্ন সময় আন্দোলন করেছি, বিভিন্ন মঞ্চে বিকাশ ভবনে আন্দোলন চলেছে। সেই আন্দোলনের ফলাফল আপনারা দেখেছেন। যে আন্দোলনকে দমন করার জন্য দমন নীতি, শোষণ নীতি, শাসন নীতি যে প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ নীতি, এই নীতি দিয়ে মানুষকে সাময়িক উপশম করা যেতে পারে, প্রশমিত করা যেতে পারে। মানুষের অন্তর থেকে যে দাবি, সেই দাবিকে নিভিয়ে দেওয়া যায় না। তারই একটা নিদর্শন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আন্দোলন লড়াই করেই তিনি আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। ন্যায়ের বিরুদ্ধে নয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে আমাদের খোলা প্রশ্ন যে আমরা লড়াইটা করছি, যেই দাবিটা চাইছি, সেই দাবিটা যদি উনি বলে দেন যে অন্যায় 7 বছর চাকরি করে আমার রাজ্যে সমস্ত দুর্নীতি টাকা যারা দেবে, যারা তৃণমূল করবে, যারা শাসকের পদলোহন করবে, যারা ফাঁকা খাতায় পরীক্ষা দেবে, তাদেরই চাকরি হবে, আমরা এই আন্দোলন গুটিয়ে নেব কাল থেকে। তিনি একবার ওপেন কোর্টে বলে দিক, ওপেন সাংবাদিক সম্মেলন করে বলে দিক যে আমার রাজ্যে স্বচ্ছতা দিয়ে কোনো চাকরি হয় না, হবে না, তাহলে আন্দোলন করা প্রশ্ন নয়। 8 কোটি জনগণকে এক বার্তা দিয়ে দিক উনি, তাহলে এই আন্দোলন আমাদের আর প্রয়োজন নেই। প্রয়োজনটা আমাদের এখানে সুপ্রিম কোর্টকে বাহানা করে সত্যকে চেপে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে সত্য লড়াই হয়নি, সত্য লড়াইয়ের জন্য আগামী দিনে আবার সুপ্রিম কোর্টে আমাদের যেতে হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে, যুব সমাজ হবে। ভারতবর্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে যে রাষ্ট্রীয় কাঠামো আছে, যখন কোনো বিশেষ প্রয়োজন হয় সর্বদলীয় বৈঠক বসে বিভিন্ন শাসক বিরোধী। আজকে এটা অদ্ভুত বিষয়, শিক্ষার উপরে আপনাদের বাড়ির ছেলে, আপনার বাড়ির সন্তান, আপনাদের সন্তানকে যদি সুশিক্ষিত করতে চান, যে সমস্ত কচি কাচারা আজকে বিদ্যালয়ে যাচ্ছে, তাদের কাছে আমরা যদি ফিরে যেতে চাই, তাহলে আপনাদেরকে এই পথের সঙ্গে হাতে হাত মিলিয়ে আন্দোলনে শরিক হতে হবে। এই আহ্বান আপনাদের কাছে থাকবে, ঝাড়গ্রামবাসীর কাছে। আমাদের রাজ্যে প্রতিটা আন্দোলন থাকবে। আমরা সুস্থ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পদ, ন্যায় নীতির সম্পদ, অধিকারের সম্পদ, বেঁচে থাকার সম্পদ, শিক্ষার লড়াইয়ে যে সম্পদ, সেই সম্পদে আমরা একদিন পুনর্বহাল করব, এই অঙ্গীকার বিশ্বাস আমাদের রয়েছে। এই জন্য আমরা এই আন্দোলন করছি এবং ভবিষ্যতে করব। বল প্রয়োগ দিয়ে আন্দোলনকে দমন করা যায় না, যাবে না। এবং সুপ্রিম কোর্টের কাছে আমাদের বিনীত নিবেদন, সুপ্রিম কোর্টে যিনি চিফ জাস্টিস আছেন এবং ভারতবর্ষে যিনি রাষ্ট্রপতি আছেন, তিনি ভারতবর্ষে একটি বিশেষ সম্প্রদায় প্রতিনিধিত্ব করছেন, আদিবাসী সম্প্রদায়ের উপরে। আমি বারবার বলতে চাইছি, আমি কোন আদিবাসী সম্প্রদায় পরিবারে জন্মগ্রহণ না করুক, আমার অনুভূতি দিয়ে আমি অনুভব করেছি, আদিবাসী সম্প্রদায়ের উপরে যে এই অমানবিক রায় এসেছে, এই রায়ের পুনর্বহাল করা, পুনর্বিবেচনা করা একান্ত দরকার। সুপ্রিম কোর্টে 3 ম্যান কমিটি অবশ্যই তৈরি করা দরকার। বিচার বিভাগীয় কমিটি তৈরি করে প্রাক্তন বিচারপতি দিয়ে এই রায়কে আবার একবার পুনর্বহালের জন্য, বিচারকে রিওপেন করার জন্য আবার সুপ্রিম কোর্টে, পার্লামেন্টে এই আওয়াজ তোলা দরকার। বিধানসভায় এই বিষয়ে আওয়াজ তোলা দরকার যে এটা অন্যায় হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই বিষয়টা বিধানসভায়, লোকসভায় আলোচিত হচ্ছে না। কারণ মানুষ রাজনৈতিক সমীকরণে ভেঙে গেছে, রাজনৈতিক স্বার্থ ছাড়া মানুষ এগোতে পারছে না, ন্যায় নীতির কাছে প্রশ্ন আসছে না। আজকে যে শিশু, যে সন্তানগুলো তারা দীর্ঘ 7 বছর ধরে এই সুশিক্ষকের হাতে শিক্ষিত অর্জন করেছে এবং মাধ্যমিকে অনেকে পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এই শিক্ষকদের হাতে, তাদের কাছে পরিচয় হলো এরা কুলঙ্কিত, কুলসিত শিক্ষক। এর চেয়ে বড় আত্মহননের কি পথ থাকতে পারে? শিক্ষকদের যে গায়ে কালিমা ছিটিয়ে দিয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা, এসএসসি দুর্নীতির জন্য। আজকে বিভিন্ন কারণ, যে বলছে ওএমআর বাতিল, ওএমআর কে ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ওএমআর গুলো কোনোটাই বাতিল হয়নি, কোনোটাই নষ্ট হয়নি। একদিন না একদিন এই ওএমআর গুলো ফিরে পাওয়া যাবে। তো আমরা আগামী দিনে বহরমপুর চলো আন্দোলন হবে, আমাদের জেলায় জেলায় হবে এবং ভবিষ্যতে আমরা বিগ্রেড ডাক দেবো সমস্ত পশ্চিমবাংলা মানুষকে নিয়ে। এটাই প্রথম হবে
যে অরাজনৈতিক ভাবে শিক্ষা বাঁচাবার জন্য ব্রিগেড প্রতিবারই গেছে মানুষ রাজনৈতিক ডাকে, এটাই যাবে পশ্চিমবঙ্গে প্রথম পথ দেখাবে দিদিমণিকে শিক্ষার বাঁচানোর জন্য। এবং আমি একান্ত ভাবে বিশ্বাস করি মুখ্যমন্ত্রী অনেক বিষয়ে ন্যায়পরায়ণ, তিনি ন্যায় নীতির জন্য প্রতিষ্ঠা করে। আমার শুধু সংখ্যাগরিষ্ঠতা আমাদের দেশে 49 আর 51 ফলাফল, যারা একটি বেশি পায় তারাই সরকার গঠন করে। সরকার গঠন করাটা বড় ব্যাপার নয়, তিনি নিজের কাছে প্রশ্ন করুন এই কাজটা যিনি করছেন এটা কি সঠিক। এই প্রশ্নটা যদি তেনার কাছে উত্তর যদি না থাকে তাহলে আমার অনুরোধ তিনি এই চাকরিগুলো ফিরিয়ে দেন। বসে বসে